আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি শাক রান্না করেছি, লাল শাক। লাল শাকগুলো আমি ধুয়ে তারপরে পেঁয়াজ, মরিচ, লবণ, রসুন, তেল দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। বসানোর পরে যখন নরম হয়ে গিয়েছে চটার সাইজে এভাবে ভেঙে ভেঙে দিয়েছি। আর লাল শাকটা আমার বড় ছেলে খেতে খুবই ভালোবাসে। তবে আমার কাছে মনে হয় লাল শাকটা বেশিরভাগ বাচ্চারা খেতে ভালোবাসে। আমার বড় ছেলে আগে লাল শাককে বলতো কালো শাক, এখন অবশ্য বলে না, বড় হয়েছে, এখন লাল শাকই বলে। লাল শাকগুলো আমার হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পর আমি এখানে লাউ বসিয়েছি। লাউগুলো আমি সব ধরনের মশলা দিয়ে বসিয়েছি। আর লাউটা আজকে আমি কোনো ধরনের মাছ দিয়ে রান্না করব না, ডিম দিয়ে রান্না করব। লাউর মধ্যে হলুদের পরিমাণটা কম দিবেন, তাহলে লাউ খেতে ভালো লাগবে এবং লাউটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি চেক করে নিচ্ছি আমার লাউটা সিদ্ধ হয়েছে কিনা। আমার লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে। আবার ডিমগুলো দেখেন এভাবে আমি ভেঙে ভেঙে দিয়েছি, তার নেড়ে চেড়ে সম্পূর্ণ লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর লাউটা যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে, তাই আমি লাউটাকে আর বেশি রান্না করব না। লাউ বেশি রান্না করলে টক টক লাগে, খেতে ভালো লাগে না, তাই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ওই চুলার মধ্যে আমি আবার সব ধরনের সবজি দিয়ে একটু একটু করে ভাজি তৈরি করেছি। যেহেতু এটা আমি সকালে রুটি দেখাবো, সেই জন্য আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি একটা বাটিতে বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, টালা জিরে গুঁড়ো, লবণ, আদা রসুন সব নিয়ে একসাথে এখন পানি দিয়ে মিশিয়ে নিব। আর পানির পরিমাণটা আমি খুব বেশিও দিব না, আবার খুব কমও দিব না। আলুর চপ, বেগুনি ভাজতে যেভাবে আমরা বেসনটা তৈরি করি, ঠিক সেভাবে আমি এখানে তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। আর এখানে আমি কাঁকরোল কেটে নিয়েছি। কাঁকরোলগুলো আমি খুব বেশি মোটাও করি না, আবার খুব পাতলাও করি না। আপনারা চাইলে এর চেয়ে পাতলা করেও কেটে নিতে পারেন। মোটা করে কেটে নিলে কাঁকরোল ভাজতে অনেক সময় লাগে, আর পাতলা করে কেটে নিলে অল্প সময়ে কাঁকরোলগুলো ভেজে নেওয়া হয়ে যায়। কাঁকরোলগুলো আমি ব্যাটারের মধ্যে ভিজিয়ে তারপরে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে একটা একটা করে কাঁকরোল তেলের মধ্যে দিয়ে দিব। আর চালের গুঁড়া দেওয়ার কারণে অনেক সময় ধরে এই কাঁকরোল ভাজাটা মচমচা থাকবে, খেতেও কিন্তু অনেক মজা হয় এটা। আপনারা চাইলে এভাবে ভেজে ভাত দিয়েও খেতে পারেন, আবার এভাবেও খেতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তেলের মধ্যে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমি একটা একটা করে সবগুলো কাঁকরোল উল্টিয়ে দিব, এই পাশটাও যাতে ভাজা হয় সেজন্য। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারাই আপনারা আমার ভিডিও দেখে সুন্দর কমেন্ট রেখে যাবেন, ইনশাল্লাহ আমিও তাদের কমেন্ট ধরে চলে যাব। সবগুলো উল্টিয়ে দেওয়ার পর এই পাশটা আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব এরকম কালার হওয়ার জন্য। আর কালারটা কতটুকু গাঢ় করবেন, কতটুকু হালকা করবেন, সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে। আমি এখানে আমার পছন্দ মতো কালার করে কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিব। আর যারা এভাবে কাঁকরোল ভেজে কখনো খান নাই, একবার হলেও ট্রাই করে দেখেন, খেতে কী যে ভালো লাগবে, আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। দেখেন ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি। আর আরেক পাশে চুলাতে আমি পটল আর আলু ভালো করে সব ধরনের মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে অনেকটাই দেখবেন তরকারিটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা যখন ফুটে উঠবে, তারপর আমি 2-3 মিনিটের মতো অপেক্ষা করে এর মধ্যে মাছ দিয়ে দিব। আমি এখানে ইলিশ মাছটা দিয়েছি, কারণ পটলটা ইলিশ মাছ দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি এখানে ইলিশ মাছগুলো দেওয়ার পর একটা চটার সাহায্যে আবার নেড়ে উল্টিয়ে দিচ্ছি। আর ভিডিওটা এখানে আজকের মতো শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকেন। আল্লাহ হাফেজ।